চ্যাপ্টার 340 পাস্ট। তুমি কি আমাকে বিপদে ফেলতে চাইছ? অ্যারনের অনুরোধ শুনে ক্লাইন তার বুকে ক্রিমসন মুনের চিহ্ন আঁকতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। সে খুব গম্ভীর মুখে উত্তর দিল, হয়তো আমার আচরণের কোনো কারণে তোমার মনে ভুল ধারণার জন্ম হয়েছে, কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে বিশ্বাস এমন একটা জিনিস যা একবার স্থির হয়ে গেলে আর পরিবর্তন করা যায় না। অ্যারন সঙ্গে সঙ্গে 2 হাত তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গি করল। তোমার বিশ্বস্ততা নিয়ে ভুল বোঝার জন্য আমি দুঃখিত। তোমার বিশ্বাস নিয়ে আমার এভাবে মজা করা উচিত হয়নি। ঠিক আছে, আমাদের বিশ্বাসের ভিন্নতা আমাদের বন্ধু হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না। ক্লাইন তার মুখের কৃত্রিম গম্ভীর ভাবটা মুছে ফেলে হাসল। ফেইস্যাক এবং ফেইন পটারে এই কথাটি সত্য নয়। সেখানে মানুষ কেবল একটি বিশ্বাসকেই গ্রহণ করতে পারে। সেই তুলনায় লোয়েন এবং ইন্টিস অনেক বেশি উদার, কারণ এখানে 14 বছরেরও বেশি সময় ধরে অনেকগুলো চার্চ একসাথে টিকে আছে। অ্যারন উত্তর দেওয়ার আগেই ক্লাইন প্রসঙ্গ পাল্টে ফেলল। তুমি কি উইল অসেপ্টিনকে আর দেখেছ? আমি সেই বাচ্চাটার কথা বলছি যার একটা পা কাটা পড়েছিল এবং যে বলেছিল তোমার ভাগ্য খারাপ হতে যাচ্ছে। ক্লাইন নিশ্চিত ছিল যে নাইট হক্সরা অ্যারনের দেওয়া সূত্র ধরে তদন্ত করবে, তাই সে ফলাফলের ব্যাপারে জানতে চাইছিল। তার খুব জানতে ইচ্ছে করছিল যে অ্যারনের ভাগ্য বদলে দেওয়া সেই শিশুটির কাছে এখনও 13 কার্ডটি আছে কিনা। না, হাসপাতাল থেকে চলে যাওয়ার পর আমি তাকে আর দেখিনি। অ্যারন দৃঢ়ভাবে মাথা নাড়ল। খুবই আফসোস। নাইট হক্সরা হাসপাতালের রেকর্ড থেকে তার ঠিকানা খুঁজে বের করতে পারবে, কিন্তু আমার পক্ষে এতে নাক গলানো সুবিধাজনক হবে না। অবশ্য সেই শিশুটি হয়তো অনেক আগেই সেখান থেকে চলে গেছে। অ্যারনের সাথে কিছুক্ষণ কথা বলার পর ক্লাইন মাটির নিচের শুটিং রেঞ্জের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে গিয়ে সে তার সাধারণ বুলেটের রিভলভারটা একটু ঝালিয়ে নিতে চাইল। ঠিক সেই মুহূর্তে ক্লাইনের আরও 2জন পরিচিত মানুষ সেখানে ঢুকল। একজন হল ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলের সদস্য এবং কোইন কোম্পানির শেয়ার হোল্ডার ম্যাডাম মেরি, আর অন্যজন হল ক্লাইনের বাড়িওয়ালি মিস টেলিন সামার। তারা দুজনেই খুব হালকা ধরনের স্কার্ট পরেছিল, যার কারণে তাদের বয়সের তুলনায় অনেক তরুণী দেখাচ্ছিল। ক্লাবের নিয়ম অনুযায়ী একজন সদস্য কেবল একজন অতিথি সাথে আনতে পারে, তাই মেরির পরিচারিকা এবং দেহরক্ষীকে বাইরে রিসেপশন হলে অপেক্ষা করতে হয়েছিল। ক্লাইন বিনীতভাবে তাদের অভিবাদন জানাল এবং সৌজন্যবশত তাদের প্রশংসা করল। লেডিস, তোমাদের আজ আগের মতোই সুন্দর দেখাচ্ছে, তবে আজ তোমাদের সৌন্দর্যে এক ভিন্ন রকমের আভা আছে। ইদানিং অনেক গুরুত্বপূর্ণ মানুষের সাথে মেলামেশা করার কারণে মেরির মধ্যে একটা আত্মবিশ্বাসী ভাব এসেছে। সে হেসে বলল, রোসেল বলেছিলেন যে ব্যায়াম হল জীবনের এক অপরিহার্য অংশ। স্টেলিন সবসময় বাড়িতে থাকে আর ছোটখাটো ঘরোয়া ব্যাপার নিয়ে ব্যস্ত থাকে। এমনকি সে যখন বাইরে যায় তখনও হয় কোনো পার্টিতে যোগ দেয় অথবা অপেরা শুনে সময় কাটায়। তার শরীরের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে, তাই আমি তাকে এখানে টেনিস আর স্কোয়াশ খেলতে নিয়ে এসেছি। মেরির গালের হাড়গুলো বেশ উঁচু ছিল। সে চারপাশে তাকিয়ে হাউস অব কমন্সের একজন সদস্য এবং ব্যাকলুন্ড এলাকার আরও 2জন সংসদ সদস্যকে দেখতে পেল। সে স্টেলিনের দিকে তাকিয়ে বলল, আমি পরিচিত একজনকে দেখতে পেয়েছি। আমি গিয়ে একটু কথা বলে আসি। তুমি লাইব্রেরিতে আমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে। মেরির তুলনায় স্টেলিন দেখতে অনেক বেশি সুন্দরী ছিল, কিন্তু মেরির প্রতি তার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল এবং অনুগত। মেরি কিছুটা দূরে চলে যাওয়ার পর স্টেলিন চিবুক একটু উঁচিয়ে ক্লাইনের দিকে তাকাল। সে জিজ্ঞেস করল, মিস্টার মরিয়ার্টি, তোমাকে ইদানিং খুব ব্যস্ত মনে হচ্ছে? হ্যাঁ, আমি পুলিশের সিরিয়াল মার্ডার কেসের তদন্তে অন্য অনেক ডিটেকটিভের সাথে কাজ করছিলাম। আমরা বেশ ভালো অবদান রেখেছি এবং বড় অঙ্কের পুরস্কারও পেয়েছি। ক্লাইন সত্যি কথাই বলল। স্টেলিন অবাক হয়ে হাত দিয়ে মুখ ঢাকল। তাই নাকি? খুনি দেখতে কেমন ছিল? কেন সে ওই মহিলাদের হত্যা করেছিল? পত্রিকাগুলোতে সবকিছু খুব অস্পষ্টভাবে লেখা হয়েছে। আমি দুঃখিত, আমাকে গোপনীয়তার শর্ত মেনে চলতে হবে। ক্লাইন চতুরতার সাথে একটা অজুহাত তৈরি করল। আমি তো আর তোমাকে বলতে পারি না যে খুনির সারা শরীরে কালো পশম ছিল, তার লেজটা ছিল মসৃণ এবং চকচকে, আর সে 4 পায়ে দৌড়াতে পছন্দ করে। ক্লাইন মনে মনে কথাগুলো ভেবে হাসল। স্টেলিন কিছুটা আফসোস করে মাথা নাড়ল। তারপর সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তা পুরস্কার হিসেবে তুমি কত টাকা পেয়েছ? পুরস্কারটা আমাদের অনেকজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ক্লাইন সরাসরি উত্তর দিল না। 50 পাউন্ড কি হবে? স্টেলিন আবার চাপ দিল। ক্লাইন খুব সততার সাথে মাথা নাড়ল। স্টেলিন সামার হাসল। তুমি আমার ভাবনার চেয়েও অনেক বেশি আয় করো। তুমি সত্যিই খুব দক্ষ একজন ডিটেকটিভ। না, এমন কেস পেতে হয়তো আরও কয়েক বছর লেগে যেতে পারে। ক্লাইন হেসে মাথা নাড়ল। যাই হোক না কেন, তুমি তোমার দক্ষতা প্রমাণ করেছ। স্টেলিন কিছু একটা ভাবার ভঙ্গিতে বলল, আগামী রবিবার আমি আর লুক আমাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করছি। আমি আশা করি তুমি সেখানে আসবে। দুঃখিত, আমার এভাবে সরাসরি বলাটা হয়তো একটু বেশি হয়ে গেল। আমি আমার পরিচারিকার হাতে তোমাকে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেব। হে, সেই পার্টিতে অনেক অবিবাহিত তরুণী থাকবে।
তাদের বাবা অথবা মায়েরা খুব ভালো চাকরি করে এবং তাদের পরিবার বছরে 2 পাউন্ডের বেশি আয় করে। তাদের মধ্যে কেউ কেউ ঘরে বসে কাজ করে, যেমন টাইপিস্টের কাজ। তারা সবাই খুব চমৎকার মেয়ে। এটা তো আসলে একটা পাত্রপাত্রী দেখার আয়োজন। মিসেস স্টেলিন ডিটেকটিভ হিসেবে আমার আয় করার ক্ষমতা দেখে খুশি হয়েছেন, তাই তিনি আমাকে কোনো মেয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছেন। কিন্তু তার চোখে আমি কি কেবল ওই পর্যায়ের কোনো মেয়ের সাথেই মানানসই? ক্লাইনের মাথায় অনেকগুলো চিন্তা খেলে গেল, কিন্তু প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখার কথা ভেবে এবং নিজের ডিনার তৈরি করার ঝামেলা এড়াতে সে হাসি মুখে রাজি হয়ে গেল। সবকিছু ঠিক থাকলে আমি সময় মতো পৌঁছে যাব। স্টেলিন হাসল। তাহলে আমি আর লুক তোমার আসার অপেক্ষায় থাকব। সে আর কথা না বাড়িয়ে ক্লাবের ছোট লাইব্রেরির দিকে চলে গেল, আর ক্লাইন একটি ছোট বন্ধ শুটিং রেঞ্জে গিয়ে তার লক্ষ্যভেদ এবং বিয়ন্ডার ক্ষমতার অনুশীলন করতে শুরু করল। রাত 9টার সময় ক্লাইন তার পড়ার টেবিলে বসেছিল। সে দেখছিল কিভাবে ক্রিমসন মুন ধীরে ধীরে মেঘ ভেদ করে বেরিয়ে আসছে। চাঁদের হালকা লাল রঙের আভা চারদিকে ছড়িয়ে পড়ছে। সময় বয়ে চলল। রাত 10:15টার সময় সে একটা অস্পষ্ট প্রার্থনার আওয়াজ শুনতে পেল। ক্লাইন সহজেই আন্দাজ করতে পারল যে এটি মিস ম্যাজিশিয়ানের কাছ থেকে আসছে। সে জানালার পর্দা টেনে দিয়ে আলো নিভিয়ে দিল। এরপর ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হেঁটে গ্রে মিস্টের উপরে চলে গেল। সেখানে পৌঁছে সে একটি কম্পমান ক্রিমসন স্টারের গায়ে হাত দিল। এক পলকের মধ্যে লেয়ার্ড ডোর বা স্তরীভূত দরজার চিহ্নের ওপর বসা ফোর্সের ঝাপসা অবয়ব ভেসে উঠল। ফোর্স স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে মাথা নত করল। সম্মানিত মিস্টার ফুল, তুমি আমাকে আবারও বাঁচালে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ক্লাইন খুব হালকা এবং উদাসীন গলায় উত্তর দিল। ফোর্স নির্বাক হয়ে আবার বসে পড়ল। মাত্র যা ঘটে গেল সে সম্পর্কে সে চিন্তা করছিল, তাই সে কিছু বলল না। আর ক্লাইনও নিজের গাম্ভীর্য বজায় রাখার জন্য নিজে থেকে কোনো কথা শুরু করল না। বিশাল সেই প্রাসাদের ভেতর নীরবতা যেন চারপাশ গ্রাস করে নিল। ফোর্স যখন বাস্তবে ফিরে এলো, তখন তার মনে হল এই পরিবেশটা একটু বেশিই থমথমে আর অস্বস্তিকর। 13 গ্যাদারিংয়ের সময় মিস জাস্টিস, মিস্টার ওয়ার্ল্ড এবং বাকিরা থাকে, তখন নীরবতা নিয়ে ভাবার প্রয়োজন পড়ে না। কিন্তু এখন এখানে কেবল মিস্টার ফুল আর আমি আছি। আমার এখন কি করা উচিত? এই চাপ সহ্য করা যাচ্ছে না। আমাকে কিছু বলতেই হবে। আমি এখানে বোকার মতো বসে থাকতে পারি না। উনি মিস্টার ফুল, উনি নিশ্চয়ই কোনো কিছু নিয়ে মাথা ঘামাবেন না, কিন্তু আমি খুব নার্ভাস বোধ করছি। ফোর্সের হঠাৎ মনে হল সে যেন তার বসের সামনে একা বসে আছে, ঠিক যেমনটা কর্মজীবনের শুরুতে হয়েছিল। ক্লাইন যদিও স্পেকটেটর বা দর্শক পাথরের কেউ নয়, তবুও সে মিস ম্যাজিশিয়ানের অস্বস্তি আর জড়তা পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে হেসে বলল, হয়তো তুমি আমাকে বলতে পারো যে তুমি কিভাবে একজন বিয়ন্ডার হলে। উদাহরণস্বরূপ, তুমি অ্যাপ্রেন্টিস ফর্মুলা আর ওই ব্রেসলেটটা কিভাবে পেলে। ক্লাইন মনে মনে তার আসল প্রশ্নটা যোগ করল। ফোর্স কিছুটা স্বস্তি পেল এবং পুরনো দিনের কথা মনে করতে লাগল। সেটা ছিল প্রায় 3 বছর আগের কথা। আমি তখন মাত্র ব্যাকলুন্ড মেডিকেল স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমার বাবার সাহায্যে আমি খুব ভালো সুযোগ সুবিধাসম্পন্ন একটি প্রাইভেট ক্লিনিকে যোগ দিয়েছিলাম। হে, আমার বাবা ততদিনে ইস্টবালামে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। সাউদার্ন কন্টিনেন্টে যাওয়ার নিরাপদ সমুদ্রপথ আবিষ্কৃত হওয়ার পর থেকে রাজ্যের মেধাবী যুবকেরা পৃথিবীর প্রতিটি কোণায় ছড়িয়ে পড়তে শুরু করেছিল। আমার বাবা একজন নিম্নপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে সম্পদ আর ক্ষমতার লোভে ইস্টবালামে চলে গিয়েছিলেন। আমাকে আর আমার মাকে ব্যাকলুন্ডে বিধবাদের মতো জীবন কাটানোর জন্য ফেলে রাখা হয়েছিল। জাহাজে করে পাঠানো কোনো চিঠি আমাদের কাছে পৌঁছাতে কয়েক মাস সময় লেগে যেত। রাজ্যে এই পরিস্থিতি খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আমি একজন বৃদ্ধ ভদ্রলোককে চিনতাম যার 5 জন সন্তান ছিল, কিন্তু তারা কেউ আর্কিপেলাগোতে, কেউ ওয়েস্টার্ন বালামে, কেউ পাজ ভ্যালি অথবা হ্যাগেন্টি প্লেন্সে ছড়িয়ে ছিটিয়েছিল। তাদের প্রত্যেকের নিজস্ব ক্যারিয়ার, পরিবার আর সম্পদ ছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে একজন বাবা সবসময় তাদের ফেরার অপেক্ষায় বসে আছেন। আমি যখন গ্রামার স্কুলে পড়তাম, তখন আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের বিছানায় অসহায়ভাবে তাকে মারা যেতে দেখা ছাড়া আমার আর কিছু করার ছিল না। আমার চিঠির উত্তর দিতে বাবার 1 মাস সময় লেগেছিল। তিনি আমাকে জানিয়েছিলেন যে ইস্টবালামে তার নতুন একটি পরিবার আর নতুন জীবন গড়ে উঠেছে। তিনি ব্যাকলুন্ডের সব সম্পত্তি আর কিছু টাকা আমাকে দিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় তিনি কিছুটা অপরাধ বোধ থেকে এটা করেছিলেন। একজন সফল ঔপন্যাসিক হিসেবে ফোর্সের গুছিয়ে কথা বলার চমৎকার ক্ষমতা ছিল। ক্লাইন চুপচাপ মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। ফোর্স দীর্ঘশ্বাস ফেলে আবার বলা শুরু করল। যাই হোক, আমার বাবা ভেটারান্স ক্লাবের মাধ্যমে আমাকে ইউসিফোভ ক্লিনিকে কাজ পাইয়ে দেন। সেখানকার বেতন বেশ ভালো ছিল এবং আমি বেশ ভালোই করছিলাম, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমার মনে কিছুটা দুশ্চিন্তা কাজ করত। তাই আমি সিনিয়র ডাক্তারদের কাছ থেকে শেখার জন্য খুব পরিশ্রম করতাম আর টাকা জমাতে থাকতাম। ঠিক সেই সময় এক বৃদ্ধা মহিলার সাথে আমার পরিচয় হয়, যিনি নিয়মিত আমার কাছে চিকিৎসার জন্য আসতেন।
তিনি খুব একা ছিলেন এবং তার কোনো সন্তান ছিল না। তার স্বামী 10 বছর আগেই মারা গিয়েছিলেন। তার প্রতি আমার মায়া হতো, তাই আমি প্রায়ই তার সাথে কথা বলতাম আর তাকে সময় দিতাম। একদিন আমি অবাক হয়ে দেখলাম যে তিনি দেয়াল ভেদ করে হেঁটে চলে যেতে পারেন। সেই ঘটনাটা আমার সামনে এক নতুন জগতের দরজা খুলে দিল। ওই বৃদ্ধা জানিয়েছিলেন যে এটা তার স্বামী তার জন্য রেখে গেছেন। তিনি অস্পষ্টভাবে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত কেউ কোনো বিশেষ পরিবারের সদস্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো অভিশাপের ভয় নেই। তার কিছুদিন পরেই তিনি এতই অসুস্থ হয়ে পড়েন যে তার মৃত্যু ঘনিয়ে আসে। তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি তার মতো হতে চাই কিনা। আমি তখন খুব অল্প বয়সী ছিলাম আর আমার মাথায় অনেক কল্পনা ঘুরপাক খেত। আমি দ্বিধাহীনভাবে রাজি হয়ে গেলাম। তিনি আমাকে ফর্মুলাটা দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন তার মৃত্যুর পর যেন তার শরীরের ওপর নজর রাখি এবং হঠাৎ করে যে উজ্জ্বল বস্তুটি বেরিয়ে আসবে তা যেন সংগ্রহ করি। আর ওটাই ছিল পশনের প্রধান উপাদান। তাছাড়া তিনি আমাকে এই ব্রেসলেটটা দিয়েছিলেন এবং বলেছিলেন খুব বিপদে না পড়লে যেন এটা ব্যবহার না করি। তিনি আমাকে পূর্ণিমার রাতের ওই অদ্ভুত আওয়াজগুলোকে বেশি গুরুত্ব দিতে বারণ করেছিলেন। দুর্ভাগ্যবশত আমি শেষ পর্যন্ত বিপদ এড়াতে পারিনি। একবার ব্রেসলেটটা ব্যবহার করার পর পূর্ণিমার রাতের সেই আওয়াজগুলো আরও তীব্র হয়ে উঠেছে। মনে হচ্ছে ওই ভদ্রমহিলা আব্রাহাম পরিবারের কারো বিধবা স্ত্রী ছিলেন। তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করে গেছেন যে অভিশাপ কেবল রক্তের সম্পর্কের উত্তরাধিকারীদের মধ্যেই সীমাবদ্ধ। ক্লাইন মাথা নাড়ল। তুমি একবার হাই সিকোয়েন্স বিয়েন্ডার হয়ে গেলে এই আওয়াজগুলো তোমার ওপর আর খুব একটা প্রভাব ফেলতে পারবে না। আমিও তাই আশা করি। ফোর্স যদিও বিশ্বাস করতে পারছিল না যে সে কখনো হাই সিকোয়েন্স বিয়েন্ডার হতে পারবে, কিন্তু সে মিস্টার ফুলের কথার উপর আস্থা রাখল। আবারও সোমবার ফিরে এল। ক্লাইন ঘুম থেকে উঠে নিচে নামার সময় লিভিং রুমের কফি টেবিলের ওপর এক টুকরো কাগজ দেখতে পেল। কার্যকরী। তাতে কেবল এই একটি শব্দ লেখা ছিল, যাক ভালোই হল। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিকেল 2:45টার সময় সে নিয়মিত সময়ের আগেই গ্রে মিস্টের ওপর চলে গেল। সেখানে সে নতুন ট্যারো ক্লাব গ্যাদারিংয়ের প্রস্তুতি নিতে শুরু করল।